আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ৩ উপদেষ্টা সরকারকে মিসগাইড করছে অভিযোগ তাহেরের। ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার আমন্ত্রণে দিল্লি যাচ্ছেন নিরাপত্তা উপদেষ্টা। গাজায় সেনা পাঠানোর বিষয়ে মার্কিন প্রস্তাবে চীন রাশিয়ার আপত্তি। যুক্তরাষ্ট্রে ১৭,০০০ অভিবাসী ড্রাইভিং লাইসেন্স বাতিল। পর্তুগালের হারের ম্যাচে রোনালদোর লাল কার্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে ভাষণ দিয়েছেন সেটা পরিবর্তন করে অবিলম্বে জাতীয় নির্বাচনের আগে আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণা করার দাবি জানিয়েছে জামায়াত ইসলামী সহ আন্দোলনরত ৮ দল। একই সঙ্গে প্রধান উপদেষ্টাকে ভুল বুঝিয়ে বিভ্রান্তি ও জটিলতা সৃষ্টি করছেন এমন কমপক্ষে ৩ উপদেষ্টাকে অপসারণ এবং প্রশাসনে নিরপেক্ষ, সৎ ও জবাবদিহির আওতায় থাকা লোকদের নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। শুক্রবার সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই দাবি জানান। তিনি জানান, প্রধান উপদেষ্টা জুলাই সনদের বিষয়ে যে আদেশ দিয়েছেন সেটা গ্রহণ করা হলেও সংস্কার কমিশন যেভাবে সুপারিশ দিয়েছে সেটার ব্যত্যয় ঘটায় তার আপত্তি জানায় ৮ দল। জামায়াতের এই নেতা জানান, ১৬ তারিখে ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক আছে, সেখান থেকে সার্বিক করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে আগের কর্মসূচি অনুযায়ী ঢাকা বাদে সারা দেশে বিক্ষোভ হচ্ছে, তবে যমুনার সামনে তাদের কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি বলে তিনি উল্লেখ করেন। জামায়াতের এই নেতা বলেন, সরকারের সংস্কার কমিশনের সুপারিশ পুরোপুরি গ্রহণ করেনি, তারা একটি বিশেষ দলের স্বার্থে অনেক পরিবর্তন করে সিদ্ধান্ত নিয়েছে, এতে জাতি জনগণ অনেক হতাশ হয়েছে। তিনি বলেন, গণভোটে ৪টা পয়েন্ট বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে জনগণকে ঝুঁকির মধ্যে ফেলবে। ডাক্তার তাহের বলেন, পুরো জাতি চেয়েছিল গণভোট আলাদাভাবে হোক, বিভিন্ন অনলাইন জরিপেও ৮০% লোক আলাদাভাবে গণভোট চেয়েছে, বড় একটি দল একসঙ্গে চেয়েছে। কারণ হলো বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের মতো একটি দলের বিপক্ষে গিয়েছে। আওয়ামী লীগ বিতাড়নের পিছনে যেসব কারণ ছিল, জুলাই বিপ্লবে আওয়ামী লীগ বিতাড়নের পর একটি দলের আচরণে সেই একই চিত্র ফুটে উঠেছে। তাই বিশ্ববিদ্যালয়গুলোতে আওয়ামী বিরোধী মনোভাব প্রকাশিত হয়েছে। এজন্য বিএনপি চেয়েছে একসঙ্গে গণভোট হোক। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে নিরাপত্তা সংক্রান্ত আঞ্চলিক এক সংলাপে অংশ নিতে আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারত মহাসাগরীয় ৫ দেশে নিরাপত্তা বিষয়ক জোট কলম্বো সিকিউরিটি কনক্লেভ তথা নিরাপত্তা সংলাপটি আগামী ২০ নভেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। কলম্বো সিকিউরিটি কনক্লেভের সপ্তাহ সংলাপে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এটাই হতে যাচ্ছে প্রথম ভারত সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নিরাপত্তা সংলাপের সাইডলাইনে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আন্তর্জাতিক বাহিনী গঠন ও সেখানে সেনা পাঠানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে আপত্তি জানিয়েছে রাশিয়া, চীন ও বেশ কয়েকটি আরব দেশ। গাজায় যুদ্ধ পরবর্তী শাসন কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সময়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কোনো ভূমিকা রাখার সুযোগ না থাকায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের ৪ জন কূটনীতিক জানান, খসড়া প্রস্তাব থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার আওতায় প্রস্তাবিত শান্তি বোর্ড সম্পূর্ণরূপে বাদ দেওয়ার দাবি জানিয়েছে ভেটো ক্ষমতাধর বেইজিং ও মস্কো। আপত্তির মূল বিষয়গুলো হলো ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য একটি স্পষ্ট নীতিমালার অনুপস্থিতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী কখন প্রত্যাহার করবে তা নিয়ে অনিশ্চয়তা। গত সপ্তাহে প্রচারিত যুক্তরাষ্ট্রের প্রথম খসড়ায় বলা হয়, ২০২৭ সাল পর্যন্ত গাজায় কার্যক্রম পরিচালনার জন্য একটি আন্তর্জাতিক বাহিনীকে বিস্তৃত ম্যান্ডেট দেয়া
হবে আর এই বাহিনী বোর্ড অব পিসের সঙ্গে সমন্বয় করবে। তবে এই বোর্ড এখনো প্রতিষ্ঠিত হয়নি। আরব দেশগুলো ওই বাহিনীতে সেনা পাঠাতে আগ্রহ দেখিয়েছে, তবে তারা বলেছে এজন্য আন্তর্জাতিক অনুমোদন প্রয়োজন। রাশিয়া, চীন ও আলজেরিয়া খসড়াটি প্রত্যাখ্যান করেছে, আর নিরাপত্তা পরিষদের মাত্র 2 সদস্য বাদে বাকিরা সংশোধনী জমা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় 17,000 অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হয়েছে। তাদের অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদনের মেয়াদ শেষ হওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ক্যালিফোর্নিয়া সহ আরও কয়েকটি রাজ্যে অবৈধভাবে লাইসেন্স দেওয়ার বিষয়ে ট্রাম্প প্রশাসন কঠোর সমালোচনা করে আসছিল। অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হলো। পরিবহন মন্ত্রী শন ডাফি বুধবার বলেছেন, ক্যালিফোর্নিয়ার এই লাইসেন্স বাতিলের পদক্ষেপটি প্রমাণ করে তারা সঠিকভাবে লাইসেন্স দেয়নি। পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তারা বিপজ্জনক বিদেশি ড্রাইভারদের অবৈধভাবে এই লাইসেন্সগুলো দিয়েছিল। এবার খেলার খবর। আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে হেরেছে পর্তুগাল। দলের হারই দুঃখের সঙ্গে দুঃসংবাদ পেয়েছে তারা। প্রতিপক্ষের খেলোয়াড়দের কোনই দিয়ে ধাক্কা মেরে লাল কার্ড দেখেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচটি 2-0 গোলে জিতেছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলে কোনো হিসাব ছাড়াই বিশ্বকাপে পৌঁছে যেত পর্তুগাল, কিন্তু ম্যাচটা জমিয়ে তোলে আইরিশরা। ফরওয়ার্ড ট্রয় প্যারেটের জোড়া গোলে শেষ পর্যন্ত হারতে হয় পর্তুগাল। এই হারে 2026 বিশ্বকাপের টিকিট কাটতে অপেক্ষা বাড়ল গ্রুপ পর্বে শেষ ম্যাচ পর্যন্ত। আর্মেনিয়ার বিপক্ষে বাছাই পর্বে শেষ ম্যাচটি জিতলে বিশ্বকাপ নিশ্চিত হবে পর্তুগালের। ম্যাচটি খেলতে পারবে না রোনালদো, সেই সঙ্গে বাড়তে পারে শাস্তির মাত্রা, আর সেটা হলে অন্তত 3 ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে দলের সেরা তারকাকে। আইরিশদের বিপক্ষে 61তম মিনিটে লাল কার্ড দেখেন রোনালদো। দলটি ডিফেন্ডার দ্বারা ও শেয়ার পিঠে কোনই মেরে বসায় রোনালদোকে প্রথমে হলুদ কার্ড দেখান রেফারি, কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তির মাধ্যমে যাচাইয়ের পর সিদ্ধান্ত বদলে যায় এবং রোনালদোকে লাল কার্ড দেখানো হয়। পর্তুগালের জার্সিতে 226 ম্যাচে এটি রোনালদোর প্রথম লাল কার্ড। এর আগে ক্যারিয়ারে যে 12 বার লাল কার্ড দেখেছেন, প্রতিটি ছিল ক্লাবের জার্সিতে। ফিফার নিয়ম অনুযায়ী কোনই মারা, ঘুষি, লাথি কিংবা এ ধরনের আঘাতকে আক্রমণাত্মক ও সহিংস আচরণ হিসেবে ধরা হয়। এসব ক্ষেত্রে ফিফার শাস্তি পরিষ্কারভাবে নির্ধারিত, প্রতিপক্ষকে আঘাত করলে কমপক্ষে 3 ম্যাচের নিষেধাজ্ঞা। প্রিয় দর্শক, আমাদের মিড ডে নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।